8ই জুন 1999 সালে লেখা একটি চিঠিতে তিনি তার বাবাকে বলেছিলেন, আপনার আমাকে নিয়ে গর্ব হওয়া উচিত। একজন সৈন্য হিসেবে আমি দেশের জন্য কিছু করতে পারছি। এই সময় একজন কমান্ডার রূপে কার্গিল যুদ্ধে যোগদান করাটা আমার জন্য সবচেয়ে বড় অভিজ্ঞতার। যখন এই চিঠিটা 17ই জুন 1999 সালে তার পরিবারের কাছে পৌঁছয়, ঠিক তার অল্প সময় পরে তার পার্থিব শরীরকে পুরো সৈন্য সম্মানের সাথে শেষ বিদায় জানানো হয়েছিল। পাকিস্তানের ষড়যন্ত্রের ফলে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মোট 527 জন সেনার তাজা প্রাণ শহীদ হয়েছিল। আজকের আড্ডার আসরের এই পর্বে 1999 সালের সেই কার্গিল যুদ্ধে বীর বিক্রমে শত্রুপক্ষের সাথে লড়াই করে প্রাণ দেওয়া ভারত মাতার এক মহাবীর সন্তান মেজর বিবেক গুপ্তার কাহিনী রয়েছে। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। মেজর বিবেক গুপ্তা তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার নামেই কেঁপে উঠত পাকিস্তানের সেনা হোক বা আতঙ্কবাদী। মেজর বিবেক গুপ্তা 1970 সালের 2রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি সাহসী ও দেশপ্রেমিক মানসিকতার অধিকারী ছিলেন। মেজর গুপ্তা উত্তরাখণ্ডের দেরাদুনে তার শৈশব থেকেই সেনাবাহিনীতে জীবন এবং সেনাবাহিনীতে থাকার সম্মান সম্পর্কে গল্প শুনে বড় হয়েছেন। তাছাড়া তিনি তার বাবার কাছেও সৈন্যবাহিনীর অনেক বীরত্বের কাহিনী শুনতেন। তাঁর বাবা কর্নেল BRS গুপ্তা, যিনি একজন অর্ডিন্যান্স কর্পস অফিসার ছিলেন। ছোটবেলা থেকে পড়াশুনোয় অত্যন্ত মেধাবী মেজর বিবেক গুপ্তা স্কুলের পড়াশুনো শেষ করার পরে ন্যাশনাল ডিফেন্স একাডেমি জয়েন করেন। তিনি 13ই জুন 1992 সালে 22 বছর বয়সে দেরাদুন থেকে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে পাশ করেন। তারপরে রাজপুতানা রাইফেল রেজিমেন্টের 2nd ব্যাটালিয়নে ওনাকে নিযুক্ত করা হয়। ভারতীয় সেনার সবচেয়ে সিনিয়র রাইফেল রেজিমেন্টগুলোর মধ্যে একটা হলো এই রাজপুতানা রাইফেল রেজিমেন্ট। জম্মু কাশ্মীরে পোস্টিংয়ে থাকার জন্য নিজের চাকরি জীবনের প্রায় শুরু থেকেই তাকে সরাসরি শত্রুপক্ষের সাথে লড়াইতে নামতে হয়েছে। এই সময় তিনি সামনাসামনি লড়াইতে একজন পাকিস্তানি আতঙ্কবাদীকে মারার জন্য চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন সম্মান অর্জন করেছিলেন। ঠিক এই কারণেই পাকিস্তানি আতঙ্কবাদী হোক বা সেনা, মেজর গুপ্তার নামেই কেঁপে উঠত। কয়েক বছর চাকরি করার পর তিনি 1997 সালে একজন সহযোগী সেনা অফিসার ক্যাপ্টেন রাজশ্রী বিষ্টকে বিয়ে করেন, যিনি আর্মি মেডিকেল কোরের একজন ডাক্তার ছিলেন। তিনি মধ্যপ্রদেশের মুহুর পদাতিক স্কুলে একজন প্রশিক্ষক হিসেবেও কাজ করেছিলেন। একজন কঠোর সৈনিক হওয়ার পাশাপাশি শরীরচর্চা ও গান গাওয়ার প্রতি তার ছিল গভীর আগ্রহ। 1999 সালে শীতের মরশুমে প্রচণ্ড ঠান্ডার কারণে ভারতীয় সেনার খালি করা কয়েকটা সেনা চৌকিতে পাকিস্তান গুপ্তভাবে দখল করে নেয়। এই বছরই মে মাসের শুরুতে যখন ভারতীয় সেনাবাহিনী এই বিষয়টা জানতে পারে, তখন তারাও অ্যাকশনে নেমে পড়ে। 1999 সালের মে মাসের 3 তারিখে শুরু হয় কার্গিল যুদ্ধ। কার্গিল যুদ্ধ যে এলাকায় হয়েছিল তার মধ্যে তোলোলিং হাইটস, টাইগার হিল পয়েন্ট 4590, কাকসার আর বাটালিক, এই 4টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তোলোলিং হাইটস এবং পয়েন্ট 4590 দ্রাস সেক্টর আর ন্যাশনাল হাইওয়ের খুব কাছে হওয়ার জন্য এই দুটো পয়েন্ট ভারতীয় সেনাবাহিনীর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি শত্রুপক্ষ এই ন্যাশনাল হাইওয়েকে কোনোভাবে উড়িয়ে দিত, তাহলে ভারতীয় সেনার পক্ষে কার্গিল জয় করা খুবই সমস্যার হতো। সেই কারণে যুদ্ধের শুরু থেকেই তোলোলিং হাইটস এবং পয়েন্ট 4950 দখলের চেষ্টা ভারতীয় সেনা করছিল। তোলোলিং হাইটসের সেনা চৌকি দখল করার জন্য মেজর বিবেক গুপ্তা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 12ই জুন রাতে ওনার নেতৃত্বে তোলোলিং হাইটসের সেনা চৌকিটি দখল করার জন্য অপারেশন শুরু হয়েছিল। এই অপারেশন শুরু করার সময় মেজর গুপ্তা এবং তার টিম শত্রুপক্ষের অবস্থান এবং সংখ্যা কোনো বিষয়েই অবগত ছিলেন না। উনি শুধু একটা বিষয় জানতেন, পয়েন্ট 4590 দখল করার আদেশ উনি পেয়েছেন এবং ওটাকে দখল করতেই হবে।
উনি ওনার টিমের সাথে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ একটি বরফে ঢাকা পাহাড়ে চড়াই করছিলেন। এটি কার্গিল যুদ্ধের সবচেয়ে কঠিনতম অধ্যায় ছিল। এই সময় ওপরে থাকার কারণে শত্রুপক্ষের অবস্থান অনেকটা সুবিধাজনক অবস্থায় ছিল। পাহাড়ে চড়াইয়ের সময় শত্রুপক্ষ সহজেই তাদের অবস্থান বুঝতে পারছিল এবং আক্রমণও করছিল। এই সময় লড়াই করতে করতে মেজর গুপ্তার শরীরে 2টো গুলি লাগে। শরীরে 2টো গুলি নিয়েও তিনি 7 জন শত্রুর মধ্যে একাই 3 জন শত্রুকে শেষ করে তোলোলিং হাইটস এবং .4950 এই 2টি সেনা চৌকির দখল নিয়ে ভারতের পতাকা উত্তোলন করেন। এই লড়াইয়ের মধ্যে তার শরীরে আরও কয়েকটা গুলি লেগেছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত মেজর গুপ্তা শত্রুপক্ষের সাথে লড়াই করতে থাকেন এবং 13ই জুন তিনি দেশ রক্ষার জন্য শহীদ হয়ে যান। 13ই জুন এটা সেই তারিখ ছিল যে তারিখে 1992 সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং ঠিক 7 বছর পরে 1999 সালের সেই তারিখেই তিনি দেশ রক্ষার জন্য নিজের প্রাণ বলিদান দিলেন। কিন্তু প্রচণ্ড গোলাগুলি চলার কারণে সেই দিন মেজর গুপ্তার পার্থিব শরীর পাহাড়ের ওপর থেকে নিচে নামানো সম্ভব হয়নি। 15ই জুন ওনার পার্থিব শরীর তোলোলিং হাইটস থেকে নিচে নামানো সম্ভব হয়েছিল। যখন দিল্লিতে ওনার পার্থিব শরীর পৌঁছয়, অসংখ্য সাধারণ মানুষ নিজেদের নায়ককে চোখের জলে শেষ প্রণাম জানানোর জন্য ভিড় করেছিল। 17ই জুন পুরো দেশ চোখের জলে ভারত মাতার এই বীর সন্তানকে শেষ বিদায় জানায়। যখন ওনার স্ত্রী ক্যাপ্টেন রাজশ্রী তার স্বামীকে শেষ সেলাম করছিলেন, তখন পুরো দেশ পাকিস্তানের বিরুদ্ধে রাগে ক্ষোভে ফেটে পড়ে। এমনিতেও এই সময় প্রায় প্রতিদিন খবরের কাগজগুলোতে কার্গিলে শহীদ হওয়া বীর সেনাদের ছবি সহ খবর ছাপা হতো। সাধারণ মানুষের সাথে দেশের সিনেমা এবং ক্রীড়া জগতের বিখ্যাত ব্যক্তিত্বরাও আবেগপ্রবণ হয়ে পড়তেন। একদিন বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্ব কপিল দেব খবরের কাগজে শহীদ মেজর বিবেক গুপ্তার বীরত্বের কাহিনী পড়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেন না। তারপর তিনি রাগে ক্ষোভে ভারত সরকারের কাছে আবেদন করেন, অনেক হয়েছে, পাকিস্তানের সাথে ক্রীড়া সহ সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা হোক। মেজর বিবেক গুপ্তা শহীদ হওয়ার পরে তার পরিবারেও একটা অনভিপ্রেত ঘটনা ঘটে। মেজর গুপ্তার স্ত্রীর সাথে তার পরিবার এবং মেজর গুপ্তার সম্পর্কের অবনতির কাহিনী পুরো পৃথিবীর সামনে চলে আসে। আগেই বলেছি, মেজর বিবেক গুপ্তার স্ত্রীও আর্মিতে ডক্টর ছিলেন। তাদের সম্পর্কে বনিবনা না হওয়ার কারণে বিয়ের 1.5 বছরের পরের থেকে তারা আলাদা থাকতেন এবং তাদের বিবাহ বিচ্ছেদের ব্যাপারে দুজনেরই মত ছিল। এর মধ্যে কার্গিল যুদ্ধ শুরু হয়। একদিন মেজর বিবেক গুপ্তা ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তার স্ত্রীর সাথে কথা হয়। তার স্ত্রী তাকে জানান ডিভোর্স পেপার রেডি আছে, শুধুমাত্র তিনি সই করলেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। যেহেতু বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তটা দুজনের মতেই হচ্ছিল, সে কারণে মেজর গুপ্তা বলেন, ঠিক আছে, আমি ফেরত এসেই সইটা করে দেব, কোনো অসুবিধে নেই। আর এই বিষয়টা কোনো রকম গোপন বিষয় ছিল না। মেজর গুপ্তা এবং তার স্ত্রীর দুজনেরই পরিবারের সাথে সাথে তাদের সহকর্মী, ঊর্ধ্বতন অফিসার সবাই জানতেন তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। মেজর গুপ্তার বিবাহ বিচ্ছেদের জন্য শুধুমাত্র তার সইটুকুই বাকি ছিল। তারপর তিনি ক্যাম্প থেকে বেরিয়ে যুদ্ধক্ষেত্রে যান এবং দুর্ভাগ্যজনকভাবে সেদিনই মেজর বিবেক গুপ্তা শহীদ হয়ে যান। তারপর আর্মির নিয়ম নেক্সট অফ কিন অনুসারে মেজর গুপ্তার মরণোত্তর সম্মান, প্রাপ্ত অর্থ, পেনশন, গ্র্যাচুইটি সমস্তটাই পেলেন তার সেই স্ত্রী, যার সাথে তিনি একত্রে বাস করতেন না। মানসিকভাবে তারা আলাদা হয়ে গেছিলেন, শুধুমাত্র একটা সইয়ের দূরত্বে ছিল তাদের বিবাহ বিচ্ছেদটা। কিন্তু একটা নিয়মের জন্য সব কিছু থেকে মেজর বিবেক গুপ্তার বাবা মা বঞ্চিত হলেন। অথচ যদি বিবেক গুপ্তা বিবাহ বিচ্ছেদের পেপারে সইটা করে যেতেন তাহলে কি হতো, সেটা তার স্ত্রী একবারও ভেবে দেখলেন না। তিনি এটাও ভেবে দেখলেন না যে মেজর বিবেক গুপ্তা তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার শহীদ হওয়ার পরে তার বাবা মা আর্থিক দুর্দশার মধ্যে পড়বেন। তাছাড়া তিনি নিজেও আর্মিতে চাকুরিরতা ছিলেন। অথচ যা কিছু তার স্ত্রী পেলেন তার সমস্তটাই তার মা বাবা পেতেন। এদিকে মেজর বিবেক গুপ্তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন মেজর গুপ্তা।
ছেলে শহীদ হওয়ার পরে তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তারা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছেন এবং যে স্ত্রীর সাথে প্রায় বিবাহ বিচ্ছেদ হয়েই যাচ্ছিল, শহীদের সেই স্ত্রী সব কিছু নিয়ে চলে যাচ্ছেন। তার বাবা মিনিস্ট্রি অফ ডিফেন্সে গিয়ে সমস্ত ব্যাপারটা জানান। যেহেতু এটা আর্মির নিয়ম অনুসারে সব কিছু হয়েছে, তো তার অভিযোগের ভিত্তিতে কোনো সুরাহা হয়নি। এছাড়া এরকম আরও অনেক অনেক উদাহরণ আছে যা বলে শেষ করা যাবে না। সেই কারণে নেক্সট অফ কিনের এই নিয়ম নিয়ে এত কথা হচ্ছে। কার্গিল যুদ্ধের সময় মেজর বিবেক গুপ্তার অসীম সাহসিকতা ও নেতৃত্বের জন্য তাকে মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত করা হয়। তাঁর জীবনের এই অধ্যায়গুলি প্রমাণ করে যে দেশের প্রতি তার ভালোবাসা এবং নিষ্ঠা কত গভীর ছিল। কার্গিল যুদ্ধে মেজর বিবেক গুপ্তার সাহসিকতা ও আত্মত্যাগের পরে তার পরিবার তার স্মৃতিকে সম্মানিত ও সংরক্ষণ করে চলেছে, তার বীরত্বের কাহিনীকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য। মেজর বিবেক গুপ্তার এই হৃদয় বিদারক কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করে ভারত মাতার বীর সন্তানের বীরগাথা অন্যকেও দেখার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।